শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছে আসাদুজ্জামান জি। শ্বেত আমলনামা নিয়ে আজকে আমরা আলাপ করতে চাই এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক একে এনামুল হক, সদস্য অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র যে কমিটি, সেই কমিটির সদস্যকে আমরা পেয়েছি। নাজমুল আশরাফ ভাই রয়েছেন, সম্পাদক TVN24, এবং ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। যেটি দিয়ে আলাপ শুরু করব, শ্বেতপত্র কমিটি একটি সম্মেলন করলো, আমরা দেখলাম একটি অনুষ্ঠানের মতো করলো এই সপ্তাহের শুরুর দিকে, যার মূল সারমর্ম যদি আমরা একটু বিবেচনা করি, অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকারের মনোযোগ কম, সেটি প্রতীয়মান হলো। মানে সেখানে বলা হলো, যিনি আপনাদের শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি বললেন যে অন্তর্বর্তী সরকার প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে যতটা মনোযোগী, অর্থনৈতিক ব্যবস্থাপনায় ততটা মনোযোগী বলে মনে হচ্ছে না, ততটা মনোযোগ দিচ্ছে না। এখন এক ধরনের হতাশার সুর আমরা লক্ষ্য করলাম শ্বেতপত্র কমিটি যিনি প্রধান তার কথায়। তো এত তথ্য সন্নিবেশ করে শ্বেতপত্র তৈরি করা হলো, কিন্তু সুপারিশ কেন সরকার বাস্তবায়নে দেরি করছে, কেন করছে না, সেটি দিয়ে আলাপ শুরু করতে চাই। এনামুল হক স্যার। ডিফিকাল্ট প্রশ্ন সরকারের। আমরা এইভাবে বলি যে আমরা যেদিন শ্বেতপত্র জমা দিলাম প্রধান উপদেষ্টার কাছে, উনি আমাদেরকে এটিও বলছেন যে গত রাতে আমি এটা পড়েছি এবং আমার ঘুম হয় নাই, এতটা দেশের বিধ্বস্ত অবস্থা এটা আমরা চিন্তাও করতে পারিনি। উনি আমাদেরকে এটাও বলেছেন যে আমরা প্রায় 28 রকমের দুর্নীতির একটা তালিকা দিয়েছিলাম, কতভাবে দুর্নীতি হয়। উনি বললেন এটা এখন স্কুলে পড়ানো উচিত, মানুষের মাথায় আসা উচিত কত রকমের দুর্নীতি করা সম্ভব। কিন্তু যেটা সত্য সেটা হচ্ছে এরপরে মেজর স্টেপস আসে নাই। তো আমি যেভাবে দেখি যে এগুলো স্টেপ নেওয়ারও আর কতগুলো স্টেপ লাগে, মানে এক ধরনের একটা অ্যাটলিস্ট একটা মিনিস্ট্রিয়াল কমিটি, উপদেষ্টাদের মধ্যে একটা সাব কমিটি থাকা উচিত ছিল, যে আমরা অনেক সাজেশন দিয়েছি এটা এভাবে করা উচিত। সেরকম কোনো উদ্যোগ এখনও আসে নাই। এবং আমাদের যে সম্মেলনের কথা বললেন সেটা আসলে আমাদের মনে হয়েছে জনগণকে জানানো উচিত শ্বেতপত্রে কী ছিল। আমরা রিভাইজড ভার্সনটা এখন প্রায় শেষের পথে, আগামী এই মাসের মধ্যে আমরা বাংলা ভার্সনটা দেওয়ার চেষ্টা করছি। সো উদ্দেশ্য হচ্ছে মানুষ জানুক, হয়তোবা জানবে, কিন্তু সরকারের উচিত হবে, এমনও হতে পারে সরকার প্রচণ্ড ছড়িয়ে ফেলছেন অনেক, এতগুলো কমিটি, এগুলোকে গুছিয়ে আনতে হয়তো সময় লাগবে, সেটা একটা হতে পারে। আমাদের প্রধান উদ্দেশ্য ছিল মানুষকে জানানো এবং আশা করা যে প্রয়োজনীয় স্টেপ সরকার নেবে। সো এর চেয়ে বেশি বলা খুব ডিফিকাল্ট আমার জন্য যে আসলে কি হচ্ছে কি হচ্ছে না। মানে স্যার, আপনারা মানে শ্বেতপত্র করলেন, সেখানে সুপারিশ ছিল, যখন দেখলেন সরকার সেটি বাস্তবায়ন করছে না, 1 মাসের বেশি সময় পার হয়ে গেল, 1.5 মাস পার হয়ে গেল, তারপর কি আপনাদের কমিটির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যিনি প্রধান ডক্টর ইউনূস, তার সঙ্গে কি বসার চেষ্টা করেছেন বা আলাপ করেছেন বা আলাপ করবেন, এরকম কোনো প্ল্যান বা পরিকল্পনা কি আপনাদের ছিল কিনা বা আছে কিনা বা উদ্যোগ নিয়েছিলেন কিনা? আমি যেহেতু কমিটির মেম্বার, আসলে উদ্যোগটা নেওয়ার কথা আমাদের কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ওনার। আমার ধারণা যে হয়তোবা হবে, সেটাই আমরা আশা করতে পারি। আচ্ছা, একটু ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী স্যার, আপনার কাছে আসতে চাই। এই যে মানে দেশ সেরা মেধাবী লোকজন দিয়ে আমরা দেখলাম যে শ্বেতপত্র কমিটি করা হলো, সেখানে এক ধরনের কমিশনই মতোই বলা যায়। অন্যান্য সংস্কার যে কমিশনগুলো, তারাও কিন্তু এক ধরনের সুপারিশ প্রস্তাবনা সেগুলো তৈরি করছে। তো শ্বেতপত্রেরটি সবার আগে আমরা পেয়েছি, সেটি পাওয়ার পর কিন্তু বলা হয়েছে এটি অনেক টাকার কাজ হয়েছে, প্রায় 25 কোটি টাকার কাজ হয়েছে, এরকম মন্তব্য আমরা শুনেছি। সেটি বিনামূল্যে করা গেছে এবং সেটি দিয়ে দুর্নীতির মাত্রা কত দেশে সেটি পরিমাপ করা গিয়েছে, কিভাবে দুর্নীতি হয় সেটি পরিমাপ করা গিয়েছে এবং সেখানে সুপারিশ করা হয়েছে কিভাবে এই লুপহোলগুলো বন্ধ করা যায়। কিন্তু তারপরও সরকার কেন বিলম্ব করছে, কেন দেরি করছে? সুপারিশগুলো তো পাওয়া গেছে, তারপর তো আমরা মানে সেগুলোর পদক্ষেপ দেখতে চাই, সেই পদক্ষেপগুলো কেন আমরা দেখলাম না? কেন দেরি হচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? দেখুন, যে এটা একটা, যে জুলাই অগাস্টকে কেন্দ্র করে যে বিপ্লব, ছাত্র আন্দোলন এবং সরকার পরিবর্তন, এটাকে যদি চিন্তা করেন সেই প্রেক্ষাপটে মানুষের মধ্যে একটা স্পিরিট ছিল, যে ধরনের প্রবলেমগুলা সেগুলা কিন্তু নতুন করে না, বহুদিনের পুঞ্জীভূত সমস্যা, সেই সমস্যাগুলার প্রেক্ষাপটটাকে তুলে ধরার জন্য স্বপ্রণোদিত, মানে ওনারা কিন্তু ডেডিকেশন, সেলফ ডেডিকেশন থেকেই কাজ করেছেন এবং রাষ্ট্রের জন্য কাজ করেছেন। বিষয়টা হচ্ছে দুর্নীতির বিভিন্ন ধরনের, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন জায়গায় আপনি কিন্তু পাবেন যে বাংলাদেশে দুর্নীতি হয়েছে,
প্রকিউরমেন্টে হয়েছে, এডিপিতে হয়েছে, বিভিন্নভাবে। কিন্তু শ্বেতপত্রটার উদ্দেশ্য ছিল যে অর্থনীতির এই জায়গাগুলোকে বিভিন্ন মাত্রা যে আছে এক জায়গায় কিভাবে তুলে ধরা, সেটা বুদ্ধিভিত্তিক একটা চর্চা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বুদ্ধিভিত্তিক চর্চা, নীতি, পলিসি যাই বলেন, সব কিছু অনেক কিছু রাষ্ট্রের অনেক কিছুই আছে, এর মধ্যেই কিন্তু দুর্নীতি হয়েছে। কোনো যে কোনো প্রতিষ্ঠান যখন চলে তার যে পলিসিস সেগুলোর মধ্যে দুর্নীতি থাকে না, কিন্তু এর ভিতরেই করে। এটাও একটা এক্সারসাইজ হয়েছে। বিষয়টা হচ্ছে এখন স্টেট এটাকে কতটুকু রিফ্লেকশন করাতে পারে, বাস্তবতায় নিয়ে আসতে পারে, সেটার উপর নির্ভর করবে। না হয় শ্বেতপত্র আসলে এটা একটা সাদা কাগজ হিসাবে বিবেচিত হবে। এখন আপনি যেটা বললেন যে 1.5 মাসে আমরা আসলে এর কোনো কিছু, এবং সেটা কিন্তু শ্বেতপত্র কমিটির মানুষজনই তাদের যে প্রত্যাশা ছিল তাদের প্রত্যাশাই কিন্তু অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে না। অতএব সাধারণ মানুষদের প্রত্যাশা আর কি করবে? এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা কবে কার্যকর হবে? সেটা কিন্তু রাষ্ট্র যদি এই একটা কাজ করার পরে, একটা স্টেট এমন একটা গুরুত্বপূর্ণ কাজ করার পর সিদ্ধান্ত নিতেই 1.5 মাস 2 মাস, এবং কবে পর্যন্ত অ্যাকশন এবং কোন ধরনের অ্যাকশন, অর্থাৎ সকল দুর্নীতি একরকম না, দুর্নীতির ভিতরে হেটারোজেনিটি আছে। আপনি বেগ প্রজেক্টে বড় কাজে বড় দুর্নীতি, আপনি টাইম ওভাররান বলি, কস্ট ওভাররান, এডিপির যে প্রজেক্টগুলোতে যেখানে 70 থেকে 75% বৃদ্ধি সেই সময়ের কারণে খরচ বেড়ে যাচ্ছে, সেগুলা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে। এবং সেগুলার যখন আপনি ডাইভার্সিটি দেখবেন, যে দুর্নীতির মাত্রা দেখবেন, তাহলে ভিন্নতা পাবেন। অতএব কোন দিকে কোথায় অ্যাকশন নেবে, সেটা কি কোন জায়গাটায় প্রথম হাত দিবে, সেটাই কিন্তু রাষ্ট্র, জনগণ, ইভেন কমিটির মানুষজন রাষ্ট্রের কাছ থেকে কিন্তু কোনো ধরনের মেসেজ পাচ্ছে না। ঠিক একইভাবে আমি বলবো যে আপনি যখন একবারে সমস্ত কিছু করে, সমস্ত কমিশন করে একসাথে কাজ করতে চাইবেন, আসলে তখন থেকে কোনটাকে করবেন সেটা নির্ধারণ করতে গিয়ে যদি 1 বছর লাগে, রাষ্ট্র পরিচালনায় 1 বছর পিছনে পড়ে গেলেন, কিন্তু সেই জায়গাটার কিন্তু ক্ষতি আছে, লাভ নেই, ক্ষতি আছে। অতএব সেই জায়গাগুলো মনে হয় বিবেচনা করা দরকার। রাষ্ট্র আসলে সত্যিকার অর্থে, আপনি যদি বলেন ফিনান্সিয়াল সেক্টর ঠিক করতে হবে, আগে কিভাবে দুর্নীতি হয়েছে আমরা জানি, খেলাপি ঋণ কোন প্রক্রিয়ায় হয়েছে সেইগুলা জানেন। আপনি কি রিশিডিউল করেছেন? আগের সরকারেও করেছে, আপনি এখন নতুন করে রিশিডিউল করছেন, কিন্তু সেই নতুন রিশিডিউলের ক্ষেত্রে আপনার নিশ্চয়তা কি যে আফটার রিশিডিউলিং সেটা ব্যাক পাবেন? তার জন্য কি অন্য কঠিন কোনো শর্ত আরোপ করেছেন? তাহলে আসলে সংস্কারগুলা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে? কারণ আমি বলবো যেদিন থেমে যাবে বলতে, জি স্যার, একটু যুক্ত করতে চাই। সেটা হচ্ছে আমরা দেখি যে অনেক সময় রূপরেখা চাওয়া হয় বিভিন্ন দলের পক্ষ থেকে, যে কবে হবে, কিভাবে হবে, সেটা রূপরেখা। যখন শ্বেতপত্র কমিটি একটি রূপরেখা দিয়ে দিল যে এভাবে করা যেতে পারে এই সংস্কারগুলো, তারপরে রূপরেখা পাওয়ার পরও সরকার মানে চুপ কেন, বা কেন মানে দম নিচ্ছে, বা লম্বা একটা রান আপ নিচ্ছে? এইটার পেছনে মানে কি কারণ বলে মনে হচ্ছে? আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে যে মানে যেভাবে চেয়েছিল সরকার সেভাবে কি হয়নি, মানে বিষয়টা কি এরকম না? জিনিসটা আপনি এইভাবেও চিন্তা করতে পারেন যে 6 মাস হলো, বিষয়টা হচ্ছে এই ধরনের সরকার কতদিন থাকবে সেটাই এদেশের জনগণ জানে না। এক হচ্ছে একটা দেশ রাজনৈতিক স্থিতিশীলতাই কিন্তু নিশ্চিত করবে আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা কিভাবে হবে সেই জায়গাগুলা। অতএব রাজনৈতিক স্থিতিশীলতা কিভাবে মেট আপ করবে, রাজনৈতিক পরবর্তী বন্দোবস্তই কিভাবে হবে, সেটাই তো আমরা জানি না। কারণ প্রকৃতপক্ষে আপনি ধরেন এই অন্তর্বর্তী সরকার উদাত্ত আহ্বান জানালো দেশকে ঠিক করার জন্য, কিন্তু এই সরকারের মাধ্যমে না, রাজনৈতিক দলের কাছে আপনাকে প্রত্যাবর্তন করতে হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। অতএব সেই ব্যবস্থাপনাটা যদি আপনি কোন প্রক্রিয়ায় করবেন সেটার যদি 6 মাসেও আমরা জানতে না পারি, অতএব এতগুলা সংস্কার কমিশনের সংস্কারপত্র কবে কি করা হবে সেটা কিন্তু এখন কারো কাছে স্পষ্ট নয়, কারো কাছে। ফিরবো আপনার কাছে। নাজমুল সাহেব ভাই, আপনার কাছে আসতে চাই। ভাই, মানে কি স্যাররা কি খুব বেশি কঠিন কোনো টাস্ক দিয়েছেন কিনা মানে শ্বেতপত্রে, যে কারণে সরকার সাহস করতে পারছে না বা ভাবছে কোন দিক থেকে শুরু করবে, এরকম একটা ভাবনার জায়গা? নাকি সরকার কনফিউজ যে আগে দেশকে প্রদেশে ভাগ করি, 4টা প্রদেশে ভাগ করি, তারপরে বাকি কাজ করা যাবে, এরকমটাই ভাবছে কিনা? এখন সরকারের ভাবনা সরকার বলতে পারবে। আমরা ঘটনা দেখে, আচরণ দেখে, মনোভাব দেখে কিছু জিনিস বুঝতে পারি। সেটা হচ্ছে বাংলাদেশে 53 বছরে বহু শ্বেতপত্র, বহু সংস্কার হয়েছে, মানে কাজ হয়েছে, বাস্তবায়ন হয় নাই।
এবং আপনি নিকট অতীতে গেলে আমরা 11-11 সময় কিন্তু অনেক সংস্কারের কাজ দেখেছি, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয় নাই। এখন তো আরও ব্যাপক হারে হচ্ছে, তার আগে বিভিন্ন সময় হয়েছে। এবং বড় বড় ঘটনার ক্ষেত্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, শ্বেতপত্র তৈরি করা, দুর্নীতির বিস্তার, তার কারণ উদ্ঘাটন এবং তার প্রতিকার, এগুলো নিয়ে অনেক কাজ কিন্তু বিভিন্ন সময় হয়েছে। 90-এর অভ্যুত্থানের পরেও কিন্তু এ ধরনের কাজ হয়েছে, কিন্তু এর কোনো বাস্তবায়ন হয় নাই। অনেকে কাজ করেন, অনেক পরিশ্রম করেন, অনেক বুদ্ধিবৃত্তিক অবদান রাখেন, যেমনটা স্যারেরা রেখেছেন, কিন্তু তার কোনো সুফল মানুষ পায় না, কারণ সেগুলো বাস্তবায়ন হয় না। এখন শ্বেতপত্র প্রণয়ন কমিটি রিপোর্ট দেওয়ার 1.5 মাস পরও সরকার কিছু করছে না কেন, এটা কঠিন কেন, ইত্যাদি ইত্যাদি আমরা বলছি। এখন ধরেন আমরা গত 16 বছরের মধ্যে যদি থাকি, 53 বছরে না যাই, এই 16 বছরে যত দুর্নীতি, দুঃশাসন, অপকর্ম হয়েছে, সব কিছুর কেন্দ্রে কি? কেন্দ্রে তো হচ্ছে অর্থনীতি। আপনি যে কোনো অপকর্মের পেছনে আপনার মূল কারণ দেখবেন অর্থনীতি। সেই অর্থনীতি যেই অবস্থা দাঁড়িয়েছিল, অর্থনীতির যেই দুর্বৃত্তায়ন হয়েছিল এবং তার মাধ্যমে রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে এবং সমাজে নানা শ্রেণী পেশার সব ক্ষেত্রেই, সব খাতেই এই দুর্বৃত্তায়নের কথা আমরা দেখেছি। তো ওনারা সবার আগে যে কাজটা করলেন, অর্থনীতির জায়গায় ধরলেন, দুর্নীতি কিভাবে হয়, কারা করেছে, কত টাকার করেছে, কত পাচার হয়েছে, কত ঋণ খেলাপ হয়েছে, কারা এর সাথে জড়িত। তবে আমার যদ্দূর মনে পড়ে, যেদিন আপনার শ্বেতপত্র ঘোষণা করেন, ডক্টর দেবপ্রভু ভট্টাচার্য বলছিলেন যে মানে কারা কারা বা কোন প্রতিষ্ঠান ওরকম নির্দিষ্টভাবে হয়তো নাম উল্লেখ করা হয়নি, নাম উল্লেখ করা হয় নাই। সেটা আমি প্রত্যাশা করেছিলাম যে এত কোটি টাকার দুর্নীতি হলো, দেশে এত বড় ক্ষতি কারা করলো, সেটা একেবারে ব্যক্তি যদি না হয়, অন্তত গোষ্ঠী, অন্তত কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবসায়িক গ্রুপ। আমরা তো কতগুলো দুর্নীতিবাজ ব্যবসায়িক গ্রুপের কথা জানি, যারা গত 16 বছরের দুর্বৃত্তায়নের একেবারে মূলে ছিল। তাদের কেউ কেউ ধরা পড়েছেন, কেউ পালিয়ে গেছেন। যাই হোক, তো এখন সরকার কেন এরকম পরিশ্রমের একটা কাজ, এত গুরুত্বপূর্ণ কাজ, সবকিছুর কেন্দ্রে যেখানে অর্থনীতি সংস্কারটা যদি আপনি আগে শুরু করেন, তার প্রভাব রাজনীতি সহ, প্রশাসন সহ সব ক্ষেত্রে পড়তে পারে, সেটার ব্যাপারে কেন কাজ করছেন না? কারণ একসাথে অনেকগুলো কাজ হাতে নিয়ে ফেলেছেন। এতগুলো সংস্কার কমিশন, তার মধ্যে 4টা প্রাথমিক রিপোর্ট দিয়েছে, আবার তারা দেবে, অনেকে সময় বাড়িয়ে নিয়েছেন, বাকির এখনো দেন নাই। তো সবগুলো সংস্কার কমিশন এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটি সবার সব প্রস্তাব নিয়ে সবার সাথে বসে কবে আপনি একমত হবেন? কারণ যে সংস্কার কমিশনগুলো এর মধ্যে রিপোর্ট দিয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা শুনছি নানান রাজনৈতিক পক্ষের এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের, সেখানে কিন্তু কোনো ঐক্যমত নাই। ঐকমত্য কমিশনও তো করবে, আবার ঐক্যমত্য কমিশন করবে। তার মানে হচ্ছে যে আপনি কত ধাপে কত কিছু করবেন, সবই কিন্তু লেয়ার আফটার লেয়ার, এবং সবকিছুই এখন কিন্তু মানে থিওরির মধ্যে আটকে আছে। আপনি এটার বাস্তবায়ন করবেন, বাস্তবায়ন করার আগে যাতে ঐক্যমত তৈরি করবেন, তার জন্য সকল দলের সাথে আপনি বৈঠক করবেন, সবার মতামত নেবেন এবং অংশীজনদেরকেও যুক্ত করবেন। অনেক লম্বা কাজ। তাহলে এত লম্বা কাজ এত ধীরে করছেন, তাহলে আপনার লক্ষ্যটা কি? লক্ষ্য কি 10-20 বছর ক্ষমতা থাকা? লক্ষ্য কি আপনার কাঙ্ক্ষিত শক্তির পুনর্বাসন? লক্ষ্য কি আপনার রাজনৈতিক সংস্কার বা রাজনৈতিক বন্দোবস্তর নামে মানে এক পক্ষকে আপনি পরাজিত করে আরেক পক্ষকে একেবারে রাষ্ট্রের ক্ষমতায় বসাবেন? এরকম অনেক প্রশ্ন আসতে পারে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, সংস্কারের নামে যা কিছু হচ্ছে এবং এই সংস্কার নিয়ে সরকার বা সরকার সমর্থক যারা আছেন বা আন্দোলনকারী যার শক্তি, 5ই অগাস্টের অভ্যুত্থানে যারা মূল শক্তি ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, সবাই ছিলেন জড়িত। কিন্তু আমরা তো ওই ঐক্যটা এখন আর দেখছি না। 5ই অগাস্টে সকল দল মত মিলে ছাত্রদের নেতৃত্বে যেভাবে অভ্যুত্থান হয়েছিল, সারা দেশের সাধারণ মানুষ এতে সমর্থন দিয়েছিল, 16 বছরের ফ্যাসিবাদের পতন ঘটেছিল, ওই বাস্তবতা এখন নাই। প্রত্যেকটা পক্ষ যার যার জায়গায় গেছেন, এটি স্বাভাবিক। কিন্তু সেই পক্ষগুলোর মধ্যে আবার নানা রকমের মতবিরোধ, এবং মতবিরোধ না, অন্য রকমের বিরোধ আমরা দেখছি। এমনকি মূল শক্তি যদি ধরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, তাদের মধ্যে আমরা বিরোধ দেখছি। তাদের নানান রকমের আচরণ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এবং তাদের অনেক কথা এবং কাজে যারা ফ্যাসিবাদের পতন ঘটালো সারা দেশের মানুষের সমর্থন নিয়ে, তাদের কথা এবং আচরণে নব্য ফ্যাসিবাদের অনেক লক্ষণ দেখা যাচ্ছে, সেটা নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে। তার মানে সব কিছু আপনার কথা মতো, আপনার ইচ্ছা মতো, আপনার নিয়ন্ত্রণে থাকবে, এর বাইরে কোনো পথ আপনি মানবেন না। অন্য যে কোনো বক্তব্য বা অবস্থান বা মতামতকে আপনি অগ্রাহ্য করবেন, অসম্মান করবেন এবং তাকে হেয় করার জন্য
সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে আপনি তাকে একটা ট্যাগ লাগাই দিবেন যে এরা সব ফেসিবাদের দোষর। আপনার পছন্দ হলো না, এরা ফেসিবাদী। আপনার পছন্দ হলো না, এরা আওয়ামী লীগের দোষর। তার মানে এখন সত্য বলারও একটা ঝুঁকি তৈরি হয়েছে। আপনি সত্যটা বলবেন, সেই সত্য যদি কারো পক্ষে না যায়, কারো পক্ষে না যায়, সে আপনাকে একটা না একটা ট্যাগ লাগিয়ে দিবে এবং দেখবেন যে তার সাথে আরো 10 জন হয়তো কোনো কিছু না বুঝেই, অযৌক্তিকভাবে, না জেনেই আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হলো ওইটা নিয়ে খুব লাফালাফি করছে। আমাদের গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে যেমন প্রশ্ন আছে, গণমাধ্যম এই মুহূর্তে কতটা স্বাধীনভাবে কাজ করছে, কতটা স্বাধীন বিবেকসম্মত কাজ করছে, কতটা ডরে ভয়ে কাজ করছে, কার কথা মাথায় রাখছে, ফ্যাসিবাদ নাই কোন বাদ আছে, আপনি স্বাধীনভাবে কাজ করতে গেলে কি কি সমস্যায় পড়তে পারেন, সেইগুলো নিয়ে যেমন ব্যাপার আছে। আর সামাজিক মাধ্যম যার কোনো দায়িত্ব নাই, যেখানে কোনো মনিটরিং নাই, কোনো এডিটোরিয়াল ব্যাপার নাই, যেখানে কোনো যাচাই বাছাইয়ের ব্যাপার নাই, যে কেউ যা খুশি বলতে পারে, লিখতে পারে এবং সেখানে নির্বিচারে একরকমের অনাচার হচ্ছে। যদি বলি যে বর্তমান অবস্থা নিয়ে, পরিস্থিতি নিয়ে, রাজনীতি নিয়ে, সরকার বিরোধী দল, নির্বাচন সব কিছু মিলে, মানে এক কথায় যদি বলা যায় যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা ভালো বাংলাদেশ, আরও ভালো বাংলাদেশ, আরও বেশি গণতান্ত্রিক, আরও বেশি সুশাসন, আরও বেশি ন্যায় বিচার, আরও বেশি নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য। কিন্তু এখন পর্যন্ত আমরা যে জায়গায় আছি তার সূচনাই আমরা দেখতে পাচ্ছি না। আসলে একটা বিরতির সময় হচ্ছে, একটা বিরতি নিয়ে ফিরে আসি, তারপর আবার দর্শক বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। শ্বেত আমলনামা নিয়ে আমরা কথা বলছিলাম। এনামুল হক স্যার, আপনার কাছে আবার আসতে চাই। আমরা মানে আলাপে যে বিষয়টি আসলো সেটি হচ্ছে এটি এক ধরনের পেপার ওয়ার্কের মতো হয়ে থাকছে অন্যান্য সময়ের মতোই। সেটি আসলে মানে অ্যাপ্লাইডের জায়গায় যাচ্ছে না বা ইমপ্লিকেশনের জায়গায় হয়তো যাবে কিনা সেটি নিয়ে এক ধরনের সন্দেহ, ভাবনার জায়গা, চিন্তার জায়গা তৈরি হয়েছে। কিন্তু এর পেছনের কারণটি কি? মানে এর আগে যখন আমরা দেখতাম কোনো অনিয়ম দুর্নীতি হতো তখন তার পেছনে পলিটিক্যাল এক ধরনের এক্সারসাইজ থাকতো, মানে পলিটিক্যাল পার্টির বা ক্ষমতাসীনদের এক ধরনের পেশি শক্তির কারণে এই বিষয়গুলোর আলোর মুখ দেখতো না। এখন তো সেই বলয়টি আর নেই, সেই বলয় তো ভেঙে চুরমার। তাহলে কোন মানে অদৃশ্য কারণে এই পাওয়ার এক্সারসাইজ বা থমকে আছে বিষয়টা? আমার কাছে কয়েকটা দিক মনে হচ্ছে। এক নম্বর হচ্ছে যে সরকার নিজের সীমাবদ্ধতা না বুঝে এতগুলো সংস্কার হাতে নিয়েছেন যে এখন বুঝতে পারছেন না একটার সাথে একটা কনফ্লিক্ট হচ্ছে। আমাদের রিপোর্ট আসতেছে, মনে করেন আপনি দেখেন আমাদের সাংবিধানিক কমিটির সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কার কমিটির বিরোধ আছে। সো এতগুলো হচ্ছে, আমি এখনও মনে করি খুব যদি চিন্তা করি, সরকার মনে করে যে আমি কিছু করে যাব, তাহলে এই কমিটিগুলোকে নিয়ে এক ধরনের পদক্ষেপ নেওয়া। আমাদের একটা সুবিধা ছিল, আমরা পলিটিক্যাল কোনো আলোচনায় যাই নাই। আমরা বলছি যে ইকোনমি স্টেটটা জানা উচিত এবং এই স্টেটটা যদি না জানি তাহলে সে গভর্নমেন্টের হাতে বাজেটও নাই। গভর্নমেন্ট গত বাজেটটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, যে বাজেটে অনেক ভুল ছিল, অনেক কি বলা যাবে এক্সপেন্ডিচার ছিল, যেটা এখন গভর্নমেন্ট বন্ধ করেছে। তাহলে সরকারের বোঝা উচিত যে কোথায় কোথায় কি হতে পারে। তো আমাদের উদ্দেশ্য ছিল সেই সাহায্যটা করা। দ্বিতীয় জিনিস হচ্ছে এখন ফেব্রুয়ারি মাস, আপনি আসছে, ফেব্রুয়ারি আসছে, জানুয়ারি, আপনি দেখেন মার্চ মাসের মধ্যে আমাদের নেক্সট বাজেট করতে হবে। তাহলে প্রকৃত অবস্থা না জানলে ওটাতেও ভুল হবে। সো আমাদের ওটাই ছিল মূল উদ্দেশ্য, অবস্থানটা পরিষ্কার করা। এবং আমরা তুলে ধরেছি যে কোথায় কোথায় ভুল হয়েছে। ভুল হওয়া মানে হচ্ছে কোথায় কোথায় কী বলে টাকা, অনেক সময় আমরা লুটপাটের কথা বলছি, নানাভাবে বলছি, চোরতন্ত্রের কথা আসছে, কীভাবে নষ্ট হয়েছে, যেগুলো ভবিষ্যতে না করা উচিত। এখন যদি চিন্তা করেন আগামী বাজেটে কিছুটা রিফ্লেকশন থাকতেও পারে, আমার সন্দেহ যেটা মনে হচ্ছে কিছুটা রিফ্লেকশন, আর কিছুটা এমনও হতে পারে যে সরকার আরও কয়েকটা ব্যাংক সংস্কার রয়ে গেছে, সো ব্যাংক সংস্কারের আগে ওখানে হাত দিতে হতো, চাচ্ছেন, আমি জানি না কিন্তু, কারণ আমি তো সরকারের ভেতরের লোক না, বাট এরকম একটা অবস্থান আছে। তবে এটা সবার মিলে চাপ দেওয়া উচিত যে কিছু করা উচিত। এটা সত্য যে এরকম একটা কমিটি রিপোর্ট, আমরা অনেক লোকে কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করেছে, তাদের কারো উদ্দেশ্য কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নাই, কোনো পলিটিক্যাল উদ্দেশ্য নাই, আমরা কেউই পলিটিক্যালি কোনো অবজেক্টিভ নাই। অতএব সরকারের উচিত এটাকে সেভাবে নিয়ে বলা যে আমরা এই কয়টা কাজ করছি, আপাতত এই কয়টা কাজ আমরা রেখে দেব। এই কথাটাও আমার মনে হয় ধরে ধরে করা উচিত। আমাদের বিভিন্ন আলোচনার মধ্যে বিভিন্ন উপদেষ্টা ছিলেন, আলোচনার মধ্যে মানে আমরা যখন প্রকাশ করেছি, আমরা যেদিন প্রধান উপদেষ্টার কাছে দিয়েছি সেখানেও অর্থ উপদেষ্টা ছিলেন। সুতরাং তারা যে জানেন না তা না, সবাই জানেন, তাদের হাতেই জিনিসগুলো দেয়া হয়েছে। আমার ধারণা যে আস্তে ধীরে তারা
নেবেন, এটা আমি এখনো আশা করব। এর চেয়ে কম আশা করা উচিত হবে না, কারণ সিনসিয়ারলি খেটে পরিশ্রম করে আমরা বের করার চেষ্টা করেছি। যেটা আপনি বলছিলেন, যেটা যে আমরা কেন মানুষের নাম দিলাম না, আমি যেটা বললাম যে সেটা হচ্ছে যে আমরা তদন্ত কমিটি না, আমরা শ্বেতপত্র কমিটি। উদ্দেশ্য ছিল অর্থনীতির অবস্থানটা পরিষ্কার করা, যে পরিমাণ ইকোনমিক গ্রোথ আমরা দেখিয়েছি পুরোটা সত্য না এটাও পরিষ্কার করা, এবং আমাদের অনেক রিপোর্টের অনেক অংশে হয়তো আপনার মনের কথাই আছে, কিন্তু আমরা এটাকে তথ্য উপাত্ত দিয়ে প্রকাশ করেছি। তার মানে যেটা আরও একটা আলোচনা, সেটা হচ্ছে দেখেন আজকালকার দিনে মিডিয়া অসহায়, কারণ সোশ্যাল মিডিয়া যেভাবে কাজটা করে, এই সবগুলোকে যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন তখন মানুষ বলবে যে না, আমরা শ্বেতপত্রতে এটা দেখেছি। তার মানে অনেক কথা, অনেক অপবাদ বলতে গেলেও সাহস করতে পারবে না। সো আমরা ওই কাজটা হয়তো করেছি। আমি এখনও আশা করি সরকার এটার পদক্ষেপ নেবে, কারণ না নেওয়ালে এটা ঠিক অন্যায় হবে দেশবাসীর প্রতি। ডক্টর শাহাদাত, একটু আপনার কাছে আসতে চাই। মানে যে প্রশ্নটা রেখেছিলাম স্যারের কাছে, সেটা আপনার কাছেও, সেটা হচ্ছে আগে পলিটিক্যাল আমরা দেখলাম পাওয়ার থাকতো, যে কারণে অনেক কিছু থমকে থাকতো, সেটি তো এখন নেই। সেটি কেন, তাহলে এখন কেন হচ্ছে না? সেই সঙ্গে মানে শ্বেতপত্রের বাইরেও আমরা দেখলাম যে ব্যাংকিং খাতের রিফর্ম, পুঁজিবাজারের রিফর্ম, এনবিএফআই, তাছাড়া অর্থ পাচার যেগুলো হয়ে গেছে সেগুলো ফেরানো, ডলারের দামে যে অস্থিরতা সেটি বন্ধ করার ক্ষেত্রে নানা রকম উদ্যোগ নিল, মেজারমেন্ট নিল, কাজ হচ্ছে না। নিত্যপণ্যের বাজার, সেখানেও নিয়ন্ত্রণ আনতে পারছে না। মানে অনেকগুলো উইং ছিল অর্থনীতি নিয়ে কাজ করার, মানে সরকার কেন সফল হচ্ছে না এই জায়গাগুলোতে? জি, ধন্যবাদ। আপনার এই কথা প্রসঙ্গে আমার ওই যে একটা থিওরির কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে যে আমরা যখন একটা জে কার্ভ ইফেক্টের কথা বলি, মানে সেটা হয়তো ভাবতে পারে কীরকম, যে কোনো ধরনের শক যদি হয় তাহলে সেটা প্রথম দিকে আপনাকে জের নিচের দিকে নিয়ে আসতে থাকবে, তারপরে হয়তো উপরে উঠবে। এখন আসলে আমার কাছে না, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে প্রশ্ন যে আমরা বলছি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে নতুন গভর্নমেন্ট আসলে, কারণ মূল্যস্ফীতি আওয়ামী লীগ প্রায় বিগত 2-3 বছর, তো 3 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতিতে ভুগছে বাংলাদেশ, কিন্তু সেটা নিয়ন্ত্রণে আসে নাই। আমরা ভাবছিলাম যে খেলাপি ঋণ নতুন সরকার আসলে কমে যাবে, কিন্তু দেখেছি জুন 2024 পর্যন্ত 2,11,000 কোটি টাকা, সেটা 2,80,000 ক্রস করে দিছে, অর্থাৎ 3 মাসে আরো 73,000, 3 মাসে আরো 73,000, জুলাই আগস্ট সেপ্টেম্বরে 73,000 কোটি টাকা আরো যুক্ত হয়েছে। তার মানে আপনার ভিতর কিন্তু কাজ করছে, তাহলে প্রকৃতপক্ষে খেলাপি ঋণ আরো কত নিচে যাবে, মূল্যস্ফীতি আরো কত খারাপ হবে, মানে ডাবল ডিজিটের, কোন ডাবল ডিজিটে যাবে। ঠিক একইভাবে প্রবৃদ্ধির কথাও যদি চিন্তা করেন, 7, 5.8, 5.1, এবারের ফোরকাস্টিং হচ্ছে 4.1%, যেটা ওয়ার্ল্ড ব্যাংক প্রেডিকশন করেছে। স্যার একটু যুক্ত করি আপনার সাথে, যুক্ত করবো একটু, সেটা হচ্ছে নিত্যপণ্যের বাজার নিয়ে আমরা শুনতাম প্রায় যে এর পেছনে সিন্ডিকেট কাজ করছে, পলিটিক্যাল সিন্ডিকেট, পাওয়ার উইং রয়েছে, যে কারণে সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। নিত্যপণ্যের বাজারে এখন তো কোনো পাওয়ার উইং, পলিটিক্যাল পাওয়ার নেই, তাহলে সিন্ডিকেটের উপরে এখনো কেন দায় চাপানো হচ্ছে? আমরা দেখছি যারা উপদেষ্টা তারা বাজারে যাচ্ছেন, গিয়ে বলছেন যে সিন্ডিকেটের কারণে আমরা দাম কমাতে পারছি না। সেই প্রসঙ্গটাই আসছে যে এই সিন্ডিকেট কারা, মানে এটা এখন কেন ভাঙতে পারছে? সেই প্রসঙ্গটাই আসছে যে আপনি দ্রব্যমূল্যের বাজার পাচ্ছেন না, মূল্যস্ফীতি বাড়ছে, আবার খেলাপি ঋণের প্রসঙ্গটাও আনলাম, গ্রোথ প্রবৃদ্ধির কথাও আনলাম, সব কোন দিকে যাচ্ছে? নিচের দিকেই যাচ্ছে। যে নিচ, ডাউনওয়ার্ড কতটুকু নিচে, সেটা আমরা স্টিল এখনো আমি বলতে পারি এটা যেহেতু সরকার দেশের ক্ষত তৈরি হয়েছে, ঠিক আছে আমি মেনে নিলাম, কিন্তু সেই ক্ষতটা আপনার যে কার্ভের কত নিচে গিয়ে আপনি বলবেন, সেটা কিন্তু সরকার জনগণের কাছে পরিষ্কার করে নেয়। আমি এখানে বলতে চাই যে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত, যে জনগণের স্পিরিট থেকে সরকার দায়িত্ব নিয়েছে, স্পষ্ট করা উচিত বাংলাদেশের যে ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত যদি পরিমাপ করি অর্থনীতিতে, পজিটিভ ইকোনমিস্ট পজিটিভভাবে আপনি সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারবেন। আমি জিজ্ঞাসা করতে চাই, প্রবৃত্তির নিচে নামলে কত সাল পর্যন্ত নিচে নামবে, সেটা জনগণের কাছে স্পষ্ট করেন, এই ক্ষতের কারণে এতটুকু নিচে যাবে। ঠিক একইভাবে প্রশ্ন করতে চাই মূল্যস্ফীতি। আপনি দেখেন শ্রীলঙ্কার প্রবৃদ্ধি পজিটিভে চলে আসছে, শ্রীলঙ্কা 73% মূল্যস্ফীতি, এবার ডিফ্লেশন নট ইনফ্লেশন, জাস্ট লুক এট দ্য ফিগার ফর দ্য ডিসেম্বর। সো দিস ইজ দ্য সাকসেস স্টোরি। তাহলে 6 মাসে আমি যতগুলা অর্থনীতির জায়গার কথা বললাম, আপনি দেখেন বিনিয়োগ বলছেন, বিনিয়োগ হচ্ছে না, তাহলে বিনিয়োগ আর কত হবে না, তার মানে আপনি সুদের হার বাড়াচ্ছেন, তার কোনো প্রভাব
আপনি মূল্যস্ফীতিতে ফেলতে পারেননি, 5 বার বাড়িয়েছেন এর মধ্যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার, তাহলে কতবার করলে কমবে? আমি জানি যে গভর্নর যখন আমার সঙ্গে প্রোগ্রাম করা হয়েছে উনি বলতেন যে সাধারণত 6 থেকে 9 মাস পর্যন্ত সময় লাগে, 6 মাস পেরিয়ে গেছে, 9 মাস কি হবে আমি জানি না, 6-7 আসবে কিনা। কথা হচ্ছে যে আমার স্পষ্ট কথা হচ্ছে ইকোনমিক্সের ভাষায় যে থিওরি এখানে কাজ করছে না, তার মানে হচ্ছে কাজ কেন করছে না, তাহলে সেই জায়গাটা আপনার কোথায় ঠিক করতে হবে সেই জায়গাগুলো। ভাই আমরা তো দেখলাম যে এই গভর্নমেন্টে যারা আছেন দেশের অর্থনীতিবিদ, যিনি গভর্নর হয়েছেন তিনিও, যিনি অর্থ উপদেষ্টা হয়েছেন তিনিও, তারা তো মানে অর্থনীতি ত্রাণকর্তা হওয়ার কথা, ফেল করছে কেন? না মানে পণ্ডিত বিজ্ঞ আপনার হলেই যে আপনার প্রশাসন দেশ বা প্রতিষ্ঠান চালনায় সফল হবে না এমন কোনো কথা না। আমি বলছি যে মোটা দাগে এই সরকারের সবাই কোনো না কোনোভাবে কোনো না কোনো খাতের সফল ব্যক্তি, খুব মানে ভালো অবস্থানে তারা পৌঁছেছেন যার যার পেশায় বা সেই খাতের, কিন্তু তারা সবাই মিলে একত্রিত হয়েও তাহলে কাঙ্ক্ষিত গন্তব্যে কেন দিতে পারছেন না? কারণ একটা তো হচ্ছে রাজনৈতিক অনভিজ্ঞতা, আর একটা হচ্ছে বর্তমান বাস্তবতা। মানে এমনিতেই 16 বছর রাষ্ট্র দেশ সরকার যে পর্যায়ে গেছিল এবং অভ্যুত্থানের পরে যে বাস্তবতা, সব কিছু মিলিয়ে এই সময়ে সব কিছু নিয়ন্ত্রণে রেখে এগিয়ে নেওয়া, সেটা দ্রব্যমূল্য থেকে শুরু করে অর্থনীতির নানান সূচক এবং আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছু মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। আসলে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে পিছু হতে হয়েছে কিন্তু গভর্নরকে। গভর্নর একবার বললেন যে আমরা ডলার ছাপবো না, $1 ছাপবো না, কিন্তু কিছুদিন পরে গিয়ে অনেক কিছু বলে না বলে করেছে, এগুলো তো আছে। আমি বলছি যে সরকারের দুর্বল জায়গাটা হচ্ছে এটা। আবার গোটা সরকার, অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মানে সব ক্ষেত্রে আমরা দেখি কেমন যেন একটা মানে আছে না যে আমি খুব মানে দৃঢ় অবস্থানে জনস্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে একটা শক্ত কঠিন অবস্থানে থাকবো, সেরকম কথা বলবো যার প্রভাব পড়বে যারা এখনো দুর্নীতি, অপকর্ম, অনিয়ম করছে, বাজার নিয়ন্ত্রণ করছে, সিন্ডিকেট করছে, জিনিসের দাম বাড়াচ্ছে, মানুষের জীবনে নানা রকমের কষ্টের কারণ হচ্ছে, তাদের বিরুদ্ধে খুব কঠোর হব। মানে কথাবার্তার মধ্যে ওই জোরটা নাই, কাজের মধ্যেও সেটা না। আচ্ছা ভাই, এর আগে আমরা দেখেছি, এর আগে সরকার আমরা দেখতাম যে যিনি ব্যবসায়ী তাদেরকে মন্ত্রী করা হতো, যেমন বাণিজ্য মন্ত্রী করা হতো। বলতো ব্যবসায়ী নাকি বাণিজ্য মন্ত্রী হলো নাকি? এখনো তো ব্যবসায়ী উপদেষ্টা হলো। যে পয়েন্ট আপনি বললেন না, আমরা গত 16 বছরের সরকারের যত সমালোচনা করি বা করছে, আরো করব, তার অনেকগুলো কিন্তু এরই মধ্যে ফিরে এসেছে আমাদের সরকারে, আমাদের রাজনীতিতে, আমাদের সমাজে। এখন ধরেন সরকারের এই অসুবিধা বা দুর্বলতার কথা বললাম, এখন আপনি কোনো কিছু বাস্তবায়ন করবেন, সেটা শ্বেতপত্র প্রণয়ন কমিটির হোক বা সংস্কার কমিশনে হোক, কার মাধ্যমে কিভাবে করবেন, তার আগে আপনার রাজনৈতিক ঐক্য দরকার। রাজনৈতিক ঐক্য নাই। সংস্কারের ব্যাপারে আমরা বিএনপি, জামাত সহ অন্যান্য দলগুলোর এক জায়গায় আসতে দেখছি না সব ক্ষেত্রে। আবার নির্বাচন প্রশ্নেও তারা সবাই একমত হতে পারছেন না। বাট মোটা দাগে বলা যায় যে বিএনপি সবচেয়ে বড় দল, তারা নির্বাচন দ্রুত চাচ্ছে, অনেকে একটু আস্তে বলছে, কেউ বেশ দূরে বা অনেক পরে চাইছে। এই পার্থক্যগুলো আছে। তার মানে আপনি কোনো একটি সংস্কার কমিশন বলি, কমিটি বলি, শ্বেতপত্র বলি, তাদের যে পরিশ্রমের ফল এটাকে কাজে লাগাবেন, তার জন্য সব রাজনৈতিক দলের সাথে বসে ঐক্যমত তৈরি করবেন। তারপর আপনি কোথায় যাবেন? বাস্তবায়ন করবেন। কাকে দিয়ে? প্রশাসনকে দিয়ে, সরকারের বিভিন্ন বাহিনীকে দিয়ে, প্রতিষ্ঠানকে দিয়ে। সেই জায়গাগুলোতে কি কোনো পরিবর্তন হয়েছে? সেই জায়গাগুলোতে আগের চেয়ে ভিন্ন কোনো চিত্র কি দেখা যাচ্ছে? তা হচ্ছে না। আপনি বাজারের কথা বলছিলেন, এই যে জিনিসপত্রের দাম কমানো যাচ্ছে না, সিন্ডিকেট এখনো আছে, আগে বলা হতো। যে কথাটা আপনি এর আগে বলছিলেন যে সব কিছুর পেছনে রাজনৈতিক প্রভাব। এখন তো রাজনৈতিক সরকার নাই, তাহলে কিসের প্রভাব? অবশ্যই আছে। সেই প্রভাব তো হচ্ছে আন্দোলনকারীদের প্রভাব, সেই প্রভাব হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব, সেই প্রভাব হচ্ছে ব্যবসায়ীদের প্রভাব, সেই প্রভাব হচ্ছে আরও বিভিন্ন খাতে যারা আছেন, মূল শক্তি, চালিকা শক্তি, তাদের নানা রকমের প্রভাব থাকে। তার মানে সেই প্রভাব কাটিয়ে উঠতে পারছেন না, বা সেই মানুষগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারছেন না, বা অনেকে বলেন গোটা রাষ্ট্র, দেশ, সমাজ, প্রশাসন যে অবস্থায় আছে, যদি সঠিক কাজ করতে হয়, ব্যবস্থা নিতে হয়, তাহলে তো কিছুই থাকবে না, তাহলে তো সরকারই থাকবে না, কিভাবে দেশ চালাবো? কিন্তু আমরা কি কিছু কিছু অন্তত বেছে বেছে কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে ওরকম শক্ত ব্যবস্থা নিতে দেখছি, যে কারণে প্রশাসন গতিশীল হবে এবং অভ্যুত্থানের যে লক্ষ্য, উদ্দেশ্য, চেতনা সেইভাবে কাজ করবে? আমরা তো সেরকমটা দেখি না।
প্রশাসনিক কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবকিছু আগের মতো হচ্ছে। শেষ কথা বলি, এই সব কিছুর মধ্যে যারা সুবিধাবাদী, যারা অপশক্তি, যারা দুর্নীতিবাজ, যারা পরিস্থিতির সুযোগ নিতে যায়, তারা নানানভাবে তৎপর এবং তাদেরকেও তো দমন করা হচ্ছে না। আপনি দেখছেন যে এই শীর্ষ সন্ত্রাসী বহু বছর ধরে আমরা তাদেরকে জানি, তারা জেলখানায় ছিল, তাদের বিরুদ্ধে মামলা ছিল, শাস্তি হয়েছে, তারা বের হয়ে মামলা আসছে। চলমান হচ্ছে, সব আপনি পাইকারি ছেড়ে দিলেন। এবং এখন যে আপনার অন্যায় হচ্ছে, বিভিন্ন জায়গায় অপরাধ হচ্ছে, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, খুন খারাপি হচ্ছে, এই শীর্ষ সন্ত্রাসীরাই করছে, তাদের লোকজনই গিয়ে করছে। এর মধ্যে পত্রপত্রিকা, টেলিভিশন রিপোর্ট দেখেছেন। তার মানে কার স্বার্থে, কার মঙ্গলের জন্য, কার কল্যাণে, কার নির্দেশে বা অনুরোধে আপনি শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিলেন? তো ফলে আমি বলছি যে সরকার কোনো জায়গায় খুব শক্ত অবস্থানে থাকতে পারছে না যে মানুষ ভরসা পাবে। এত বড় একটা পরিবর্তনের পরে যে সরকার এসছে, এই সরকার আমার সরকার, সবাই সমর্থন করছে এবং তারা আমার সাথে কাজ করবে, তারা আসলে কোথাও নাই। মানে এদিকে ধাক্কা দিলে ওদিকে যায়, ওদিকে ধাক্কা দিলে ওদিকে যায়। যখন বিএনপি চোটপাট করে একদিকে চলে যায়, আবার যখন বৈষম্য বিরুদ্ধে চোটপাট করে আরেকদিকে চলে যায়, যখন আবার ইসলামী দল নাড়াচাড়া করে আরেকদিকে চলে যায়, যখন আমলারা একটু মানে এদিক সেদিক হয় আরেকদিকে চলে যায়। মানে নিজের একটা শক্ত অবস্থান এখনো সরকার তৈরি করতে পারছে না। অথচ এই সরকার সবচেয়ে শক্তিশালী সরকার হওয়ার উচিত ছিল। জনস্বার্থে, দেশের স্বার্থে, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে সব খাতের ক্ষেত্রে সবচেয়ে সাহসী কাজগুলো করতে পারার কথা এই সরকারের। কারণ সবাই তাদেরকে সমর্থন করেছে, এখনো করে যাচ্ছে, কিন্তু সেই শক্তিটা তারা কাজে লাগাতে পারছে না। আরেকটা বিরতি নিয়ে ফিরে আসি দর্শক, একটা বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। শ্বেত আমলনামা প্রসঙ্গে আলাপ করছি ডক্টর এনামুল হক। স্যার, আপনার কাছে আবার আসতে চাই, সেটি হচ্ছে এই যে উচ্চ মূল্যস্ফীতির এই সময়টাতে আমরা দেখলাম যে শ্বেতপত্র কমিটির সুপারিশ তো বাস্তবায়ন করেনি সরকার, কিন্তু ভ্যাট ট্যাক্স ঠিকই বাড়ায় দিছে। মানে সুপারিশে নিশ্চয়ই ছিল না, তাহলে নিশ্চয়ই ডক্টর দেবব্রত ভট্টাচার্য বলতেন না যে অবিবেচকভাবে সরকার এই কাজটি করেছে। তিনি যেহেতু বলেছেন আমরা ধরেই নিতে পারি, নিজের জায়গা থেকে এক ধরনের ডিফেন্ড করেছেন তিনি যে আমরা কিন্তু শ্বেতপত্র সুপারিশে কিন্তু এই ধরনের কোনো কথা বলিনি। কিন্তু মানুষই বলবে না। হ্যাঁ, অর্থ উপদেষ্টা কিন্তু বারবার বলে যাচ্ছেন যে যেভাবে ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে তাতে করে কিন্তু জনজীবনে খুব বেশি প্রভাব পড়বে না। মানে অর্থনীতির কোন সূত্র ধরে তিনি এটি বারবার জাস্টিফাই করার চেষ্টা করছেন, সেটি একটু জানার আগ্রহ আমাদের। মানে আমি বুঝতে পারছি উনি কোন দিক থেকে কথা বলছেন। একটা হচ্ছে মূল্যস্ফীতির যে সূত্র, আমরা যে প্রোডাক্টগুলোকে ধরি, উনি চেষ্টা করেছেন এর বাইরের প্রোডাক্টগুলোকে নিতে, কোনো কোনো প্রোডাক্ট এর বাইরের, এটাও সত্য। যার মানে আমি রেস্টুরেন্টে খাবারটা খাচ্ছি, এটার মধ্যে এটা মূল্যস্ফীতিতে অ্যানালাইসিসে নাই। তো যেহেতু সিপিআইতে এর অনেকগুলো জিনিস নাই, সেজন্য উনি বলছেন যে হ্যাঁ, মূল্যস্ফীতির কাঠগড়া দাঁড়া করলে এটা দেখা যাবে না। বাট ট্রু, যখনই আপনি একটা ট্যাক্স দেবেন জিনিসের দাম বাড়বে। আমার কাছে মনে হচ্ছে এটা ভ্যাট ট্যাক্সের চেয়েও মেজর প্রবলেম যেটা মনে হচ্ছে আমার কাছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। কারণ আমাদের মাথায় বুঝতে হবে যে প্রোডাকশন, আমি এখন একজন চাল খুব ব্যবসায়ী, বেশি চিন্তা ভাবনা করে যদি করতেন তাহলে আবার সেটি রহিত করলেন কেন? মানে পেছনে ফেরত গেলেন কেন? আমরা দেখলাম পোশাক, রেস্তোরাঁ, সেখানে আবার তিনি আগের ফরম্যাটে ফেরত গেলেন। মানে এখানে তাহলে প্রথম ভাবনাটি উনি যৌক্তিকভাবে ভাবেননি। এক্স্যাক্টলি। মানে আমি বলছি এই কারণে যে চিন্তাটা করা উচিত ছিল কি, সরকার যখন এরকম একটা কাজ করে, বিশেষ করে সরকার নির্বাচিত না, তাকে কিন্তু জনগণকে সাথে নিয়ে যেতে হবে। এরকম সরকার হঠাৎ করে ডিসিশন নিলে বিপদে কিংবুত কিংবা, যেমন যে কোনো সময় দেখেন প্রতিদিনই ঢাকা শহরে কেউ না কেউ আন্দোলন করছে। তার মানে এরকম একটা সরকারকে কুপকাত করার জন্য যথেষ্ট সুযোগ আছে। তাহলে আমরা কি আশা করি, এরকম একটা সরকার খুব সাবধানে কাজ করবে, ভুল কম করবে। আমি যে কথাটা বললাম, আজকে আপনি চালের প্রোডাকশন নভেম্বরে হয়েছে, আগামী মে মাস পর্যন্ত স্টোরেজটা রাখতে হবে। স্টোরেজটা রাখলে চাল কিনে যারা স্টক করবে, এটাই স্টক কিন্তু করতে হবে, এটাকে মজুদদারি বলা যাবে না। এই স্টকের এগেনস্টে যে ক্যাপিটাল, সেটার ইন্টারেস্ট রেট আপনি বাড়িয়ে দিয়েছেন। যখন আপনি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলেন, তাহলে আপনার চালের দাম আরও বাড়বে। তার মানে আমরা যেমন, যেটা আমি একমত না এখনও বাংলাদেশ ব্যাংকের এই বুদ্ধির সাথে, এটা আইএমএফের বুদ্ধি বলতে হবে, বাংলাদেশ ব্যাংকের না, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়লে কি হয়, ডিমান্ড কমে। আমাদের মূল্যস্ফীতির মূল কারণ ডিমান্ড না, আমাদের মূল্যস্ফীতির কারণ ডিমান্ড না, আমাদের মূল্যস্ফীতির কারণ সাপ্লাই নাই। এবছর পৃথিবীর বহু দেশে বন্যা হয়েছে, আপনি দেখবেন এক মাস আগে। স্যার, আইএমএফ এর কথা যখন আনলেন, আইএমএফ এর কথাটা বলি, মানে আইএমএফ এর চাপে পড়ে কি মানে এনবিআর বা সরকার এই ভ্যাট ট্যাক্স বাড়ালো কি না, কিন্তু তাতে করে কি শেষ রক্ষা কি হলো? কারণ আমরা দেখলাম যে 4 নাম্বার যে কিস্তি দেওয়ার কথা ছিল সেটি কিন্তু অলরেডি স্টাকড। সেটি বলা হচ্ছে যে কিস্তিটি আমরা 64 কোটি 50 লাখ ডলার ঋণ পাওয়ার কথা, সেটি আইএমএফ নির্ধারিত সময় দিচ্ছে না। এটি 5 ফেব্রুয়ারি একটি বোর্ড সভা হবে, তারপর গিয়ে নির্ধারণ হবে। কারণ
আইএমএফ যে এনবিআরকে যে টার্গেট দিয়েছিল সেই টার্গেট আমরা ফুলফিল করতে পারিনি, তাহলে এনবিআর যেই হারে আমাদের উপর ভ্যাট ট্যাক্স বাড়িয়ে যেটি সফল করার চেষ্টা করলো তা তো এটা হলো না। আমি শিওর না আপনি যেটা পড়লেন নিউজটা কোনটা সত্যি। আমি আরেকটা নিউজ শুনেছি, সেটা হচ্ছে নিউ ইয়র্কে আবহাওয়ার জন্য মিটিংটা হয় নাই। এখন কোনটা সত্যি আমি নিজেও জানি না, তবে 5ই ফেব্রুয়ারির মধ্যে কিছু দেখানোর ক্ষমতা হবে না, আমি যেটা বুঝি। কাজেই প্রশ্নটা হচ্ছে যে আইএমএফ এর এই ঋণের শর্ত করতে গিয়ে আমরা যদি পাবলিক কথাতে ডিসক্লোজার করতে পারতো গভর্নমেন্ট যে আমি আইএমএফ এর জন্য করছি, সেটাও কিন্তু বলছে না। সরকার বলছে না আমি চিন্তা করেছি। আমার কাছে মনে হচ্ছে এই সমস্ত জায়গায় এরকম সরকার একটু ট্রান্সপারেন্ট হওয়া উচিত ছিল। সরকার যত বেশি জনগণকে খোলাসা করে কথাটা বলবে, যেমন ধরেন এক্সাম্পল দেই, তত বেশি আসলে তত বেশি পাশে পাবে। পাশে পাবে। একটু সাজাদ স্যারের কাছে যাই, একটু যাই আমরা। স্যার, সেটা হচ্ছে সারা জীবন আমরা দেখলাম যখন আমরা ইন্টারভিউ করতাম স্যারদের যারা এখন সরকারে রয়েছেন, তারা সারা জীবন বলতেন যে আসলে পরোক্ষ কর নয় প্রত্যক্ষ কর বাড়ানো উচিত। যখন তারা সরকারে গেলেন তখন উল্টো কাজ কেন করছেন সেটি একটি প্রশ্ন। আর সেই সঙ্গে যে আসলে যেইভাবে সরকার যে ম্যান্ডেটে করার চেষ্টা করছে তাতে করে কি আদৌ মূল্যস্ফীতি লাগাম টেনে রাখতে পারবে কিনা এই সরকার? দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশের মানুষের কথা চিন্তা করি তখন স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশের অর্থনীতিটাকে ভ্যাট ইকোনমি বলা চলে। কারণ আপনি যদি তাকান ভ্যাট ইকোনমি, তো ভ্যাট শব্দটা রিগ্রেসিভ শব্দটার সাথে একদম যায়। মানে হচ্ছে যে ভ্যাট মানে হচ্ছে জনগণের অস্তিত্বরে হুমকির মধ্যে ফেলে দেন যারা গরিব। অতএব গরিব মারার জন্য যদি ট্যাক্স বলেন, দ্যাট ইজ দ্য ভ্যাট। মানে ভ্যাট হচ্ছে স্যার আমরা এটা বুঝি যে বড় লোকের কাছ থেকে আপনি 5 টাকা নিলেন, আপনি ধনী আছেন, আপনার কাছ একদম থেকে গরিবের কাছ থেকে 5 টাকা নিচ্ছেন আপনি, কোনো ছাড় নেই এই না। জায়গাতে। সেজন্যই বলছি যে রিগ্রেসিভের জায়গাটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে সহজভাবে মানুষের কাছ থেকে টাকাটা নেওয়া সহজীকরণ। কথা হচ্ছে যে আমরা যে বিপ্লবী সরকারের কথা যে চিন্তা ভাবনাই ছিল, কথা হচ্ছে যে আমার ভাবনাই ছিল যে বাংলাদেশে ওই যে সিপিডির হিসাব মতে যে 2-2.5 কোটি মানুষ টিআইএন নিবে, সেটা ঝড় পড়ে যাবে মনে হয়, কিন্তু আমরা তার কোনো বিন্দু পরিমাণ লক্ষণ দেখি নাই। অর্থাৎ সরকার বুঝতে পারছে প্রত্যক্ষ করের মাধ্যমে আমরা আর খুব বেশি এগোতে পারবো না। অতএব পারতো না, এই যে কর ফাঁকির জায়গা ছিল, যে ট্যাক্স ফাঁকির জায়গা ছিল, ভ্যাট ফাঁকির জায়গা ছিল, সেগুলো বন্ধ করা যেত না। সেটাই বলতে সেটা বন্ধ না করে আপনি মানুষের উপর কেন চাপ দিবেন? কালেকশন হওয়ার কথা সেটাই কি ভালোভাবে কালেকশন হচ্ছে? সেটা হচ্ছে না। কিন্তু আপনি নেট বাড়ায়ও করতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশের এখন বর্তমান অন্তর্বর্তী সরকার আসলে আপনি যে পরবর্তী প্রসঙ্গটা আসলেন মূল্যস্ফীতি, আপনি ভ্যাট বাড়াচ্ছেন, মূল্যস্ফীতির উপর প্রভাব পড়বে না, সেটা আসলে কিন্তু উপদেষ্টা তো বলেই যাচ্ছেন হবে না। সামান্য পরিমাণ এক্সাইজ, কিন্তু যে পরিমাণ বাড়ার হারটা দেখাচ্ছেন বলছে এক্সাইজ একটু সুবিধা দিয়েছি, অতএব সেটার প্রভাব যে কারণে পড়বে না বলছেন। যেটা বড় লোকের পণ্য সেখানে আপনি আবার ট্যাক্স ভ্যাট কমাই দিলেন। সেজন্যই বলছি যে আসলে বাংলাদেশ যেভাবে এগুচ্ছে, আপনি যেটা স্যারও যেটা এনাম স্যার স্পষ্টভাবে বললেন যে আপনি এটা তো চাহিদাজনিত না, চাহিদা তো এমনিতেই কমে যাচ্ছে। আপনি যখন একটা দেশের মূল্যস্ফীতি থাকে আপনার পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে, আপনি আগের পরিমাণে এমনি কিনতে পারছেন না, কিন্তু তাহলে সমস্যাটা অন্য জায়গায়, তার মানে যোগান। তো যোগানকেও আপনি সংকুচিত করে ফেলছেন, প্রবৃদ্ধি সংকুচিত হয়ে যাচ্ছে, ইন্টারেস্ট রেট বাড়াচ্ছেন, কস্ট অফ ডুইং বিজনেস হাই হয়ে যাচ্ছে, ইনভেস্টমেন্ট দেখছেন স্থিমিত হয়ে যাচ্ছে। অতএব ভবিষ্যতে আরও মূল্যস্ফীতি না কমানোর সংখ্যা থেকে যাচ্ছে। আবার একই সাথে আমাদের ইম্পোর্টজনিত যে মূল্যস্ফীতি সেটা কিন্তু থামার কোনো লক্ষণ দেখছি না, কারণ মোটামুটি কিছুটা হলেও স্টেবল হচ্ছে। প্রতি মাসে 1 বিলিয়ন শর্টেজ হতো, এখন এই সরকারের 5 মাসে 0.5 বিলিয়ন, কিন্তু সেটাকে আমরা স্থিতিশীলতা বলতে পারছি না পুরোপুরি। কারণ হচ্ছে সামনে যখন আপনি বলেন এই বছর আমার পরিশোধ করতে হচ্ছে গত অর্থ বছরে 3.7 বিলিয়ন প্রিন্সিপাল ইন্টারেস্ট, আগামী বছর করতে হবে সেটা 4.32 বিলিয়ন, তখন আপনার বাড়তি চাপ পড়ে, তার পরবর্তীতে আরো বেড়ে যাবে। কারণ আমাদের যে লোন আছে কিনা সরকারের সেটাও আসলে চিন্তার বিষয়। আশরাফ ভাইয়ের কাছে একটু আসতে চাই। আশরাফ ভাই, মানে প্রত্যক্ষ কর বাড়ানোর চিন্তা আমরা দেখছি না এই সরকারের কাছ থেকে, মানে টিন আছে কিন্তু ট্যাক্স দেন এরকম লোকের সংখ্যা অনেক। তো যেই এনবিআর গত 15 বছরে মানে প্রত্যক্ষ কর জায়গা থেকে কাজ করতে পারেনি, 5.5 মাসে আসলে কি অর্জন করবে? তো এনবিআরই বারবার আগের সরকারের যেমন এনবিআরই ঠিক করতো কোন পণ্যের দাম বাড়াবো কমাবো ট্যাক্স বসাবো, এখনো কি তাই চলতে থাকবে? তাহলে আমরা মানে কি পেলাম আসলে? মানে অর্থনীতির নানান মার্কেট সাধারণ মানুষ বোঝে না, সাধারণ মানুষ বোঝে তার নিত্য পণ্যের দামটা তার নাগালের মধ্যে আছে কিনা। আমরা জানি যে বিগত সরকারের শেষ দিকেই কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশের প্রধান সমস্যায় পরিণত হয়েছিল, সেটা ধারাবাহিকতা চলেছে। তাহলে এই সরকার এসে যেসব কারণে ওই সরকারের সময় জিনিসপত্রের দাম বেড়েছিল সেই কারণগুলো তো এখন থাকার কথা না, বা অনেক কমে আসার কথা। তাহলে যদি কমে নাও আসে তাহলে আগের দামটাই থাকতো, বাড়ছে। আর আপনি বাজেটকে সামনে রাখার পরও মানে
4-5 মাস পরে বাজেট আপনি এর সামনে রেখে এতগুলো পণ্যের দাম একসাথে বাড়ালেন, এটাও কিন্তু বিরল ঘটনা। রাজনৈতিক সরকারগুলো যখন আপনার বাজেটে আপনার ট্যাক্স বাড়ায়, ভ্যাট বাড়ায়, শুল্ক বাড়ায়, তখন এটা নিয়ে অনেক সমালোচনা, অনেক আলোচনা হয় এবং সেগুলোর অনেক কিছু প্রত্যাহারও করা হয় বাজেট পাস করার আগে। কিন্তু আপনি বাজেটকে সামনে রেখে হঠাৎ করে শতাধিক পণ্যের দাম বাড়ালেন। এগুলোর কয়টা 100-র উপরে পণ্যের কয়টা সাধারণ মানুষের প্রতিদিনকার ব্যাপার আর কয়টা খুব ধনীদের ব্যাপার? হিসাব করলে দেখবেন সাধারণ মানুষের উপরে বেশিটা প্রভাব পড়ে। আপনার ওষুধ বলেন, ফলমূল বলেন, আপনার এই যে রেস্টুরেন্টে খাওয়া বলেন। আচ্ছা, রেস্টুরেন্টে আপনি প্রত্যাহার করলেন কেন? কারণ তারা আন্দোলন করে হুমকি দিয়েছে। তার মানে প্রত্যেকটা সেক্টরের সবাইকে এসে বাকিরা পারে নাই দেখে তাদেরটা প্রত্যাহার হলো না। হলো না। তারা যদি আন্দোলন করতে তাহলে এটাও প্রত্যাহার হতো। প্রত্যেকটা সেক্টরের লোকজনকে এসে এরকম হুমকি দিতে হবে। এখন সেই কাজটা তারা না করলে পরে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা হবে না। এখন রেস্টুরেন্ট যেই বিবেচনায় স্যার যে ব্যাখ্যা দিচ্ছিলেন যে জনজীবনে প্রভাব পড়বে না, রেস্টুরেন্টে কি খাবার খায়, সেই খাবার দাম নেই তো মূল কথা, কারা খায়? অতি সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই। তো আমি বলছি যে এই যে হঠাৎ করে এতগুলো পণ্যের উপর দাম বাড়িয়ে দিল সরকার, কোনো চিন্তা ভাবনা না করে, অথবা এই সরকারের স্টেক হোল্ডার কারা? এই সরকারের শক্তি জনগণ, কিন্তু তাদের প্রতিনিধিত্বকারী শক্তি কারা? রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা করেছে? কোনো দলের সাথে আলোচনা করে নাই। ক্যাবিনেটে কতটা আলোচনা হয়েছে আমরা জানি না। এই প্রস্তাব বা এই বুদ্ধিটা কি ক্যাবিনেটে যারা আছেন তাদের, নাকি আমলাদের, নাকি আপনার শুধুই মাত্র আইএমএফ তো তার টাকা ফেরত চাইবে, কিস্তি ঠিক মতো দেওয়া হোক, এটা তারা চাইবে, ঠিক আছে। তাহলে এখন আমরা আবার আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের ডিকটেশনের শাসনে চলে গেলাম, যেটা এরশাদ সরকার আমলে দেখতাম, মানে সকল কিছু নির্ধারিত হতো আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের কারণে। তাহলে এই বিপ্লব করে, জীবন দিয়ে এত কিছু করে সরকার ফেলে দিয়ে হলোটা কি? আপনি সংবিধান সংস্কার করে কি করবেন? আপনি রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করে কি করবেন? আপনি ইতিহাস ঠিকঠাক করে কি করবেন? তার জন্য মানুষের আগ্রহ এত না যতটা তার প্রতিদিনকার জীবনযাপনের সাথে যুক্ত বিষয়ের সাথে মানুষের আগ্রহ। দুটো জিনিস যদি নিশ্চিত করতে পারে যে কোনো সরকার, দ্রব্যমূল্য, জননিরাপত্তা, তাহলে অনেক কিছু আসলে, কিন্তু আমরা এই দুই জায়গাতেই সমস্যা। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আরো একদিন এই আলাপ চলতেই থাকবে, নিশ্চয়ই আরো সামনের দিনগুলোতে আলাপ করার সুযোগ হবে আপনাদের সঙ্গে। দর্শক, শেষ করছি এখন। প্রকাশ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।